আমেরিকার এক পদক্ষেপে ভারতের অর্থনীতিতে বড় বিপর্যয়। লোকসানের মুখে কৃষি, প্রযুক্তি সহ নানা খাত। পাল্টা কি করছে দিল্লি? গাজায় মরণ ফাঁদে পরিণত আমেরিকার ত্রাণ কেন্দ্রগুলো মার্কিন টাকায়। চলছে গণহত্যা। ফিলিস্তিনিদের মুছে দেবে কি ইসরায়েল? এবারে গবেষণাগারে তৈরি হচ্ছে মানুষের চামড়া। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে এই চামড়া কি বৈপ্লবিক পরিবর্তন আনবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছে ভারতের অর্থনীতি। আমেরিকার বাড়তি 25% শুল্ক আরোপে নড়বড়ে অবস্থা দেশটির আর্থিক খাত। কৃষি, প্রযুক্তি, টেক্সটাইল, স্বর্ণ সহ বিভিন্ন খাত ভেঙে পড়ার ঝুঁকিতে। বন্ধ হয়ে যেতে পারে বহু কারখানা। ফলে রোজগারের পথ হারিয়ে অনেকের অবস্থায় পথে বসার উপক্রম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে পণ্য রপ্তানির আশা দেখছে ভারত। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার থেকে অস্ত্র ও ইরানের থেকে পেট্রোলিয়াম কেনার দায়ে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে ভারত দেশটি থেকে অস্ত্র কিনে বড় ভুল করে ফেলেছে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য এই শুল্ক ছাড়াও আরও একটি অনির্দিষ্ট পরিমাণ জরিমানার ঘোষণাও দিয়েছেন তিনি, যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধাক্কা আনতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অর্থনীতিবিদরা। অ্যাপারেল, টেক্সটাইল, ফুটওয়্যার, জেমস অ্যান্ড জুয়েলারি। আমরা এত উচ্চমাত্রার শুল্ক আশা করিনি। শুল্ক নিয়ে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা চলছে, আমরা মনে করেছিলাম আলোচনার পরই দুদেশের সুবিধা অনুযায়ী শুল্ক আরোপ হবে। ভারতের প্রতিযোগী অনেক। এই শুল্ক আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। So that we can retain the market. ভারতের অর্থনীতির একটি বড় অংশ আসে সামুদ্রিক খাবার রপ্তানির মাধ্যমে। দেশটির চিংড়ি রপ্তানির বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। প্রতি বছর হাজার হাজার টন হিমায়িত চিংড়ি অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, হিউস্টন এবং মিয়ামির বন্দরে পৌঁছায়। পরে এগুলো দেশটির রেস্তোরাঁ ও খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছায়। গত বছর যুক্তরাষ্ট্র ও চীনে 1.8 মিলিয়ন মেট্রিক টন পরিমাণ চিংড়ি রপ্তানি করে $7.3 বিলিয়ন পরিমাণ অর্থ উপার্জন করেছে ভারত, যার 92% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এই শুল্কারোপে চিংড়ি রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই শুল্কারোপ ভারতের জন্য খুবই দুর্ভাগ্যজনক। স্বল্প মেয়াদেই এটি ভারতের রপ্তানির উপর ব্যাপক প্রভাব ফেলবে। এই শুল্ক দেশের কৃষি, সামুদ্রিক খাবার রপ্তানি, টেক্সটাইল, স্বর্ণ ও অলংকার খাত, প্রযুক্তি সহ পণ্য তৈরিতেও প্রভাব ফেলবে। এর ফলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ তাদের কর্মস্থল হারিয়ে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ ভারতের সমগ্র অর্থনীতিতে খারাপভাবে প্রভাবিত হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই শুল্কারোপের পর রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির উদ্দেশ্যে রওনা হওয়া তেল বোঝাই দুটি রাশিয়ান জাহাজ অন্য গন্তব্যে চলে গেছে বলে জানিয়েছেন তিনি। আমি বুঝতে পারছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ভারতের জন্য এটা ভালো পদক্ষেপ। এরপর ভবিষ্যতে কি হবে সেটা পরেই দেখা যাবে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে রপ্তানিতে আশা দেখছে ভারত। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে যেসব খাতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেসব খাত নিয়ে ইইউ এর সদস্যভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যে আশাবাদী ভারতের অর্থনীতিবিদরা। চন্দ্রিকা মজুমদার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে দিল্লি। এরই মধ্যে F-35 যুদ্ধ বিমান কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% বাড়তি শুল্ক আরোপের ঘোষণার প্রতিক্রিয়ায় ভারত F-35 কেনার প্রস্তাব নাকচ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। শুধু তাই নয়, আগামীতে ওয়াশিংটনের সাথে বড় কোনো সামরিক চুক্তিতে যেতে দিল্লি আগ্রহী নয় বলেও জানিয়েছে এই সংবাদ মাধ্যম। হেজেল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ভারতীয় পণ্য আমদানিতে মিত্র ওয়াশিংটনের 25% বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ ও হতাশ দিল্লি। তবে এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে না তারা, বরং কিভাবে বাণিজ্য সহ অন্যান্য খাতে লেনদেন বাড়িয়ে শুল্ক হার সহনীয় করা যায় সে কথাই ভাবছে দিল্লি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম NDTV।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা এনডিটিভিকে জানান, দিল্লি ওয়াশিংটনের শুল্ক হার বৃদ্ধির ঘোষণায় হতবাক ও হতাশ হয়েছে। তবে এরপরও সরকার দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস, যোগাযোগ খাতের বিভিন্ন সরঞ্জাম, সোনা আমদানি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে আগামী ৩-৪ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমে আসে। তবে কোন রকম সামরিক কেনাকাটার পরিকল্পনা করা হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই কথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ভারত যুক্তরাষ্ট্রকে খুশি করতে বাণিজ্য খাতে লেনদেনে ভারসাম্য তৈরির ব্যাপারে ভাবনা চিন্তা চালালেও সামরিক খাতে লেনদেনের কথা ভাবছে না। যুক্তরাষ্ট্র ভারতকে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান কেনার প্রস্তাব করলেও ভারত তা নাকচ করেছে বলে জানিয়েছে তারা। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফর করেন, সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ৫ম প্রজন্মের মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন। এতদিন বিষয়টি বিবেচনাধীন থাকলেও ট্রাম্প ভারতীয় পণ্য আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা F-35 কেনার ব্যাপারে ভাবছে না। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারত যুক্তরাষ্ট্রের সাথে বড় আকারের কোনো সামরিক চুক্তির ব্যাপারেই ভাবছে না বলে জানিয়েছে ব্লুমবার্গ। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ মাধ্যমটি আরও জানায়, দিল্লি ওয়াশিংটনকে জানিয়েছে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে ভারত যৌথভাবে দেশের মধ্যেই সমরাস্ত্রের নকশা ও উৎপাদনের ব্যাপারে আগ্রহী। ফলে সামরিক খাতে কেবল আমদানি নির্ভর থাকতে চায় না। অন্যদিকে ৩০ জুলাই দিন দিন রাশিয়ার সাথে ভারতের সামরিক লেনদেন বেড়ে চলায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন ট্রাম্প। এককভাবে রাশিয়ার কাছ থেকে ভারতের বেশিরভাগ সামরিক কেনাকাটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, রাশিয়ার জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে শীর্ষে থাকা দেশগুলোরও একটি ভারত। ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে দুই দেশের অর্থনীতিকেই মৃত ও পতনশীল বলে অভিহিত করেন ট্রাম্প। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সামগ্রিক বাণিজ্যিক ঘাটতি বিপুল, এ নিয়েও ক্ষোভ জানান ট্রাম্প। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $43 বিলিয়ন। রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি ও বাণিজ্যিক ঘাটতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ভারত যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বৈশ্বিক অংশীদার নয় বলেও অভিযোগ তুলেছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। উপকারের অভিনয় করে কিভাবে ভয়াবহ অর্থনৈতিক আগ্রাসন চালানো যায়, আবারও তার নমুনা দেখালো যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর ট্রাম্প প্রশাসন চাপিয়েছে ৪১% পাল্টা শুল্ক, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। দামেস্কের ব্যবসায়ীরা বলছেন, একদিকে নিষেধাজ্ঞা তুলে সহানুভূতির অভিনয় করছেন ট্রাম্প, অন্যদিকে তিনি ফিরিয়ে আনছেন কঠিন শুল্কের হিসাব। এই পদক্ষেপ সিরিয়াকে চরম বিপদে ফেলবে, ধ্বংস করে দেবে অভ্যন্তরীণ বাণিজ্যের সম্ভাবনা, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। হাফিজুল ইসলামের আরও একটি রিপোর্ট। যুদ্ধ সংকটে জর্জরিত সিরিয়ার অর্থনীতিতে শুল্কের বিষ দাঁত বসালো আমেরিকা। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্তে শুল্ক কমাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ যুদ্ধবিধ্বস্ত দেশটির উপর তিনি চাপিয়েছেন বিশ্বের সর্বোচ্চ হারের ট্যারিফ। ৪১% ভয়াবহ শুল্ক হার দেখে দামেস্কের স্থানীয় বাজারে নেমেছে আতঙ্কের ছায়া। ট্রাম্পের এমন প্রতিশোধমূলক সিদ্ধান্তে তীব্র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন সিরিয়ার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। দামেস্কের ঐতিহাসিক আল হামিদিয়াহ বাজারে ব্যবসা করেন পোশাক ব্যবসায়ী আহমদ আল উমারি। তার দাবি, এমন শুল্কের কোনো মানেই হয় না। তার মতো অনেক ব্যবসায়ী মনে করছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিহিংসার চরম মূল্য দিচ্ছে সিরিয়ার জনগণ। সিরিয়ার অর্থনীতি কিছুটা পুনর্জীবিত করতে এবং পরিস্থিতি আবার সচল করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, অথচ এখন আবার ৪১% শুল্ক আরোপ করা হলো। এমনিতেই কিছু চলে না, এখন আবার নতুন শুল্ক। কি লাভ হলো তাহলে? এটা তো আমাদের দেশকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা, রীতিমতো চাঁদাবাজি।
সিরিয়ার উপর আরোপিত শুল্ক হার 41% পৌঁছালেও অনেক দেশের জন্য এই হার 10 থেকে 39% মধ্যেই সীমাবদ্ধ। সিরীয় ব্যবসায়ীরা বলছেন, এমন শুল্ক চাপ শুধু বাণিজ্য নয়, বরং আরও জটিল করে তুলবে মানবিক পরিস্থিতি। তাদের আশঙ্কা, এর ফলে আকাশচুম্বী হবে বিদেশি পণ্যের দাম, কার্যত বন্ধ হয়ে যাবে আমদানি রপ্তানি, অচিরেই পুরোপুরি ভেঙে পড়বে সিরিয়ার অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা। সংকটময় এই পরিস্থিতি থেকে মুক্তির পথ হিসেবে কূটনৈতিক সমঝোতার পক্ষে যুক্তি দিচ্ছেন স্থানীয় অনেক ব্যবসায়ী। তাদের দাবি, সিরিয়া ও আমেরিকার সম্পর্ক আবার স্বাভাবিক হলে আসতে পারে কোনো কার্যকর সমাধান। সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বলা যায়, সম্প্রতি আমরা সিরিয়া ও আমেরিকার মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা লক্ষ্য করছি। মাঠ পর্যায়ের পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও সেটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটা পরিবর্তন ঘটেছে। একই সাথে বদলেছে যুক্তরাষ্ট্রের মনোভাব। আশা করি সিরিয়া আমেরিকার সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। বড় কোনো দূরত্ব তৈরি হবে এমন কিছু করা যাবে না। আমাদের উচিত সিরিয়ার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা। নতুন আরোপিত শুল্ক সিরিয়ার জন্য কেবল বাণিজ্যিক বাধা নয়, বরং একই সাথে তাদের অভ্যন্তরীণ বাজার ধ্বংসের চূড়ান্ত বার্তা। সর্বোচ্চ শুল্ক চাপিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে রীতিমতো কোণঠাসা করে তুলছে যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এর ফলে কতটুকু লাভবান হবে ওয়াশিংটন, সেটা নিয়ে রয়েছে গভীর সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বন্ধু আমেরিকার টাকায় চলছে গণহত্যা। পুরো গাজাকে ধ্বংসের নগরীতে পরিণত করার পর এখন যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্রগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। ক্ষুধার্ত গাজাবাসী খাবার আনতে গেলেই তাদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। শিশুদের মৃত্যু বাড়ছে, ত্রাণ লাইনে গুলিতে মরছে মানুষ। এয়ারড্রপের মাধ্যমে খুবই সীমিত আকারে ত্রাণ প্রবেশ করলেও খুব একটা কাজে আসছে না এই পদ্ধতি। গত মে মাস থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে ১৩০০-র বেশি গাজাবাসী। এটা কি দুর্ভিক্ষ নাকি ইচ্ছাকৃত ধ্বংস? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় পরিকল্পিত গণহত্যার নকশা তৈরি করছে ইসরায়েল। মানবিক সহায়তা আটকে দিয়ে এবং ত্রাণ নেওয়ার সময় ক্ষুধার্ত মানুষজনের উপর গুলি চালিয়ে অবরুদ্ধ অঞ্চলটিকে মরণ ফাঁদে পরিণত করেছে নেতানিয়াহুর বাহিনী। ত্রাণের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে হাজার হাজার জনগণ, কিন্তু খাবার পাচ্ছে অল্প কিছু মানুষ। জীবন মৃত্যুর ভয়াবহ চিত্রই এখন গাজার বাস্তবতা। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। দেয়া হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বার্তা, কিন্তু বাস্তবে কাজে আসছে না এসব লোক দেখানো পদক্ষেপ। ইসরায়েল কি অচিরেই গাজা থেকে মুছে ফেলবে স্থানীয় বাসিন্দাদের নাম নিশানা? গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও গণহত্যা ঘটাচ্ছে ইসরায়েল, এমন সতর্কতা প্রকাশ করেন আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের এক শীর্ষ কর্মকর্তা। সংস্থাটির ঊর্ধ্বতন এই সমন্বয়ক বার্তা সংস্থা আল জাজিরাকে জানান, সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ত্রাণ প্রবেশ কিছুটা বেড়েছে, কিন্তু খাদ্য এখনও প্রয়োজনের তুলনায় চরমভাবে কম। জীবন ঝুঁকিতে ফেলে প্রতিদিন মানুষ খাবারের খুঁজে বের হচ্ছে, কারণ বেঁচে থাকার জন্য তাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই। আর সেই সুযোগেই গাজাবাসীকে আরও কোণঠাসা করে ফেলছে ইসরায়েল। গাজায় যেসব ত্রাণ বিতরণ কেন্দ্র চালু আছে সেগুলোর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত এসব কেন্দ্রে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন গাজাবাসী। গত মে মাস থেকে কেন্দ্রগুলোর সংলগ্ন এলাকা ও ত্রাণ কাফেলার রাস্তায় অন্তত ১৩০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫৯ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রের আশেপাশে, আর ৫১৪ জন মারা গেছে খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায়। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে নিয়ন্ত্রিত দুর্ভিক্ষ। দুই অস্ত্র দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এর মধ্যে সতর্ক করেছে যে গাজায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে। এয়ারড্রপ বা বিমান থেকে খাবার ফেলার কিছু কার্যক্রম ইসরায়েল অনুমোদন করলেও জাতিসংঘ জানিয়েছে এই পদ্ধতি ব্যয়বহুল ও বিপজ্জনক। এর কার্যকারিতাও তেমন নেই বললেই চলে, বরং মানবিক সহায়তার জন্য গাজার সঙ্গে সংযুক্ত বর্ডার ও সড়ক পথগুলো খুলে দেওয়াই একমাত্র সমাধান। আগস্ট মাসের প্রথম দিনের হিসাব অনুসারে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 162 জনে, যার অর্ধেকের বেশি শিশু। গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল। ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে তেল আবিবকে কূটনৈতিক সমর্থনও দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন ত্রাণ বিতরণ প্রক্রিয়াকে হত্যাকাণ্ডের নীল নকশা মনে করছেন অনেকে। বিশ্বজুড়ে এর সমালোচনা হলেও এই প্রকল্পে $30 মিলিয়ন বরাদ্দ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে গাজাবাসীকে নিশ্চিহ্ন করার ইসরায়েলি ষড়যন্ত্রে ট্রাম্পের পূর্ণ সমর্থনের কথাই যেন সামনে আসলো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্নভাবে পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া, এমন অভিযোগ এনে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই নির্দেশনা দিয়ে ট্রাম্প বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভের বক্তব্যকে হালকাভাবে নেওয়া যাবে না। মার্কিন জনগণকে রক্ষায় এই পারমাণবিক সাবমেরিন মোতায়েনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে রাশিয়াকে 12 দিনের আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট, যাকে যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে করছেন ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র আর রাশিয়া দেশ দুটির বর্তমান ও সাবেক শীর্ষ ব্যক্তিদের কথায় আবার সেই 90 দশকের শীতল যুদ্ধের ছাপ। যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এমন অভিযোগ এনে উপযুক্ত অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে যুক্তরাষ্ট্র। জনগণের নিরাপত্তা চিন্তা করে এই পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হবে। আমাদের সাবধান থাকতে হবে। রাশিয়ার পক্ষ থেকে একটি হুমকি এসেছে, বিষয়টিকে হালকাভাবে নেয়ার উপায় নেই। যুক্তরাষ্ট্রের জনগণের কথা চিন্তা করে এই সাবমেরিন মোতায়েনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা রাশিয়ার হুমকিতে নিজেদের প্রস্তুতি নিচ্ছি। যে কোনো মূল্যে জনগণকে রক্ষা করতে হবে। পারমাণবিক সাবমেরিনের বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সাবমেরিনগুলো পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক মিসাইল দ্বারা সজ্জিত, এটি স্পষ্ট করেননি ট্রাম্প। কোথায় মোতায়েন করা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে না গেলে রাশিয়ার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। এটি খুব একটা ভালোভাবে নিতে পারেননি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে পরমাণুর হুমকিও দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। বলেন, ট্রাম্পের মনে রাখা উচিত সোভিয়েত সময়েও রাশিয়ার পরমাণু হামলার সক্ষমতা ছিল। মেদভেদেবের বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের বোকামি বক্তব্যগুলো খারাপ ইঙ্গিত দেয়, আর সেটি বাস্তবায়ন হলে অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র তার জনগণকে রক্ষায় সাবমেরিন মোতায়েন করেছে, ভবিষ্যতেও সতর্ক অবস্থানে থাকবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলেও শক্তিশালী দুই দেশের সম্পর্কে আরও দূরত্ব তৈরি করবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এক যুগান্তকারী আবিষ্কার করলো বিজ্ঞানীরা। গবেষণাগারে তৈরি হচ্ছে কৃত্রিম ইলেকট্রনিক স্কিন বা চামড়া। মানুষের ত্বকের মতোই এই কৃত্রিম ত্বকেও রয়েছে অনুভব করার ক্ষমতা। গবেষকদের দাবি, রোবোটিক্স, চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন খাতে এই ত্বক আনতে পারে বিপ্লব। তবে কি মানুষের চামড়ার বিকল্প নিয়ে এলো বিজ্ঞান? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। এবার কৃত্রিম ত্বক তৈরি করলো গবেষকরা। এআই সম্বলিত এই ত্বকে অনুভব করা যাবে স্পর্শ, চাপ, এমনকি তাপমাত্রাও। নতুন ত্বকটিকে বলা হচ্ছে ই-স্কিন। ই-স্কিন হলো এক ধরনের কৃত্রিম ত্বক যা নমনীয়, পাতলা এবং সেন্সরযুক্ত উপাদানে তৈরি।
এটি মানুষের ত্বকের মতোই বিভিন্ন ধরনের সংবেদন বুঝতে পারে এবং অনেক ক্ষেত্রে মানুষের চামড়া থেকেও বেশি নিখুঁতভাবে এই তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে পারে। স্কিন তৈরি করা হয় প্লাস্টিক, পলিমার, মেটাল অক্সাইড, ন্যানোম্যাটেরিয়ালস, গ্রাফিন, কার্বন ন্যানোটিউব বা ইলেকট্রনিক ন্যানো উপাদান দিয়ে, যা একে নমনীয় ও সেন্সিটিভ করে তোলে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির টেক ফাইন্ডারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে স্ট্যানফোর্ডের গবেষকরা এমন এক ধরনের সেলফ পাওয়ার্ড স্কিন তৈরি করেছেন যা বিদ্যুৎ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ ত্বক নিজেই বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। তবে প্রশ্ন থাকে, এই স্কিন কি আসলে মানুষের ত্বকের বিকল্প? উত্তরটা আংশিক হ্যাঁ, কারণ এটি এখনো পুরোপুরি জীবন্ত ত্বকের বিকল্প নয়। তবে এর অনেক গুণগত দিক চিকিৎসা, রোবোটিক্স ও পরিধানযোগ্য প্রযুক্তিতে বিপ্লব আনতে পারে। নেচার মেশিন ইন্টেলিজেন্সে প্রকাশিত একটি প্রবন্ধ অনুযায়ী এই প্রযুক্তি রোবটকে মানুষের মতো সংবেদনশীল করে তুলতে পারে, ফলে তারা মানুষের সঙ্গে আরও স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। একই সঙ্গে এটি ভবিষ্যতের প্রস্থেটিক বা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। কৃত্রিম হাত পা যদি স্কিনে আবৃত থাকে, তাহলে ব্যবহারকারী চাপ বা স্পর্শ অনুভব করতে পারবেন, যা বর্তমানে সম্ভব নয়। পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে স্কিন প্রযুক্তি শুধু রোবোটিক্সেই নয়, চিকিৎসা ক্ষেত্রেও অসাধারণ সম্ভাবনা তৈরি করেছে। এটি শরীরে তাপমাত্রা পর্যবেক্ষণ, জৈব সংকেত শনাক্ত, এমনকি ক্ষত নিরাময় পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে কিছু স্কিন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তার নিজেরাই ক্ষত সারাতে পারে, যাকে বলা হয় সেলফ হিলিং ক্যাপাবিলিটি। সায়েন্স ডাইরেক্টর 2023 সালের একটি গবেষণা নিবন্ধনে বলা হয়, এই ত্বক চুম্বক, হাইড্রোজেল এবং ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স ব্যবহার করে তৈরি করা হয়, যা একে আরও টেকসই এবং স্মার্ট করে তোলে। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। স্কিন এখনও গবেষণাগারে সীমাবদ্ধ এবং এর উৎপাদন ব্যয় বেশ চড়া। আইব্রেইনে প্রকাশিত একটি বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে স্কিন তৈরিতে ব্যবহৃত উপাদান যেমন গ্রাফিন বা সেন্সরযুক্ত ফ্লেক্সিবল সাবস্ট্রেটের দাম অনেক বেশি, যা সাধারণ মানুষের নাগালে আনা এখনো সম্ভব হয়নি। তবে গবেষকরা আশাবাদী ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের মাধ্যমে এই খরচ অনেকাংশে কমিয়ে আনা যাবে। প্রশ্ন উঠে, এটি কি মানুষের শরীরে ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে, তবে এখনও তা সীমিতভাবে পরীক্ষামূলক পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। বায়োকম্প্যাটিবিলিটি বা দেহের সঙ্গে উপযোগিতা একটি বড় চ্যালেঞ্জ। তবুও চিকিৎসা ক্ষেত্রে যেমন ডায়াবেটিস রোগীদের রক্ত গ্লুকোজ পর্যবেক্ষণ, হৃৎপিণ্ডের কার্যকারিতা পর্যবেক্ষণ কিংবা পোড়া ক্ষতের চিকিৎসায় এই স্কিন একদিন নিয়মিত ব্যবহৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে স্কিন শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের এক বিপ্লব, যা মানবদেহ ও যন্ত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। আর এই প্রযুক্তি আমাদের স্পর্শ, অনুভব ও অস্তিত্বকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।